রোজায় দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান। সিটি ইকোনমিক জোন সহ 11 অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। অবশেষে হাতিরঝিল থেকে সরছে বিজিএমইএ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গার অনুষ্ঠান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযানে তথ্য দিতে রাজধানীর বহুতল ভবনগুলোর মালিকদের টালবাহানা। মিলছে নানা অসঙ্গতি, অধিকাংশেই নেই জরুরি বহির্গমন পথ। রাজধানীর গুলশানে মেয়াদ বাড়িয়ে ও লেবেল পাল্টে বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে চকলেট, আচার সহ নানা পণ্য। 3 প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা। এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরমে। ভাড়া বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। রমজান মাসে তীব্র সংকটের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আওতায় সিটি ইকোনমিক জোন সহ নতুন 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি খাতের সমন্বয়ে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে হবে। দেশব্যাপী বিনিয়োগ ছড়িয়ে দিতে 2010 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ সরকার। তারপর থেকে দেশের আনাচে কানাচে নানা অবকাঠামোগত উন্নয়নে এখন বাস্তবায়নের পথে 28টি অর্থনৈতিক অঞ্চল। ঢাকার অদূরে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সিটি গ্রুপ নির্মিত এই অর্থনৈতিক অঞ্চলের মতোই দেশের প্রান্তিক পর্যায়ে এখন গড়ে উঠছে সরকারি বেসরকারি ইকোনমিক জোন। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 11টি নতুন অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন, 13টির ভিত্তিপ্রস্তর স্থাপন, 16টি শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম, 20টি কলকারখানার ভিত্তিপ্রস্তর এবং 5টি চলমান প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য স্থির রেখে কাজ করলে দেশ সামনে এগিয়ে যায়। গত 1 দশকে তার প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ। আমাদের সব কাজের মূল লক্ষ্যটা হচ্ছে কর্মসংস্থান। আমার দেশের কোনো তরুণ বেকার থাকবে না, তারা ট্রেনিং পাবে। আমরা যেমন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, পাশাপাশি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের এখন এগিয়ে যাওয়ার পালা। এই এগিয়ে যাওয়ার গতিশীলতা আমাদের ধরে রাখতে হবে। এ সময় সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়েই সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে উল্লেখ করে রোজায় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। সামনে রোজা, ওই চিনির সমস্যা যেন না হয়, তেলের সমস্যা যেন না হয়, সেটা একটু ভালোভাবে দেখবেন। সবার কাছে এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোনো খাবার জিনিসের দাম না বাড়ে আর কোনো সংকট দেখা না দেয়। পরে অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট 6 জেলায় উদ্যোক্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় নতুন অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর দিনে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করেন উদ্যোক্তারা। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান আশা করছেন, প্রায় 20,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সিটি ইকোনমিক জোনে। আমরা প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও 15,000 কোটি টাকা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেছি। বর্তমানে আমরা আনুমানিক 8,000 লোকের কর্মসংস্থান করেছি। এর মধ্যে প্রায় 1,000 মহিলা কর্মী আছেন। ইকোনমি জোনের কাজ সম্পন্ন হলে আরও প্রায় 12,000 লোকের কর্মসংস্থান হবে আশা করি। এছাড়া প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে ভূমির স্থানীয় মালিক ও প্রতিবন্ধীদের কাজের সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগকারীদের নির্দেশ দেন সরকার প্রধান। প্রত্যেকটা ইকোনমিক জোনে, ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করে দেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অবশেষে হাতিরঝিল থেকে সরে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর সকল কার্যক্রম। উদ্বোধন করা হয়েছে উত্তরায় নতুন ভবন। বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরায় বিজিএমইএ এর নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দ্রুত ভবন স্থানান্তর করায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আদালতের রায় মানতে হবে।
অবশেষে আদালতের নির্দেশ মেনে হাতিরঝিল থেকে সরে যাচ্ছে তৈরি পোশাক শিল্পর মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সকল কার্যক্রম। 2011 সালে আদালত থেকে ভবনটি হাতিরঝিলের 20 ফোড়া আখ্যা দেওয়ার পরও আইনি লড়াই চালিয়ে যায় বিজিএমইএ। বারবার সময় বাড়িয়েও শেষ রক্ষা হয়নি, তাই 12 এপ্রিল সবশেষ বেঁধে দেওয়া সময়ের আগেই নতুন ভবনের যাত্রা শুরু। উত্তরার 17 নম্বর সেক্টরের নতুন ভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিজিএমইএর নেতৃবৃন্দ ও পোশাক শিল্পের ব্যবসায়ীরা। এ সময় প্রধানমন্ত্রীর কাছে 5% হারে রফতানিতে নগদ সহায়তা চান তারা। আমাদেরকে আর কেউ বলতে পারবে না যে আমরা অন্যায়ভাবে কোথাও আছি, এবং যদিও আমরা ওখানে অন্যায়ভাবে ছিলাম না, আমি কখনো বিশ্বাস করি না, স্বীকারও করি না। আমাদের প্রতিটা ফ্যাক্টরি কিন্তু আজকে লসে চলতেছে। অতএব আমি আপনার কাছে অনুরোধ করব, আমাদেরকে অন্ততপক্ষে আগামী 1 বছরের জন্য 5% হারে যারা আলটিমেট এক্সপোর্ট করে তারা যেন নগদ সহায়তা পায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিএমইএ প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর 110 কাঠার ওপর নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। যে ভবনটা এখন হাইকোর্টের রায় এটা পরিত্যক্ত করতে হচ্ছে, ওই জমিটাও কিন্তু আমার দেয়া ছিল, কিন্তু ওই জায়গায় নয়। ঠিক সোনারগাঁ হোটেলের সাথে মানে মিল রেখেই ওখানে আমরা জায়গা দিয়েছিলাম। আর তখন কিন্তু আমার একটা মানে অনুরোধও ছিল ঠিক ওই জায়গাটাই যেন করা, কোনো মতে যেন ভবনটা খালের ভিতরে না যায়। বেসরকারি খাতকে সবথেকে বেশি গুরুত্ব আমি দিয়েছি এবং প্রতিটি খাতই উন্মুক্ত করে দিয়েছি যাতে আরও বেশি ব্যবসা বাণিজ্য হয়। 13 তলা বিশিষ্ট বিজিএমইএ কমপ্লেক্সের পূর্ব পশ্চিম ভবনের মাঝখানে থাকবে 550 আসনের একটি মিলনায়তন। পশ্চিম ভবনের 4র্থ তলায় থাকবে একটি সুইমিং পুল। এছাড়া একটি প্রদর্শনী কেন্দ্র সহ আধুনিক নির্মাণের সব সুবিধা রাখা হয়েছে এই কমপ্লেক্সে। 12 এপ্রিল থেকে 3য় ও 4র্থ তলায় বিজিএমইএ অফিস কার্যক্রম শুরু করবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ মামলা নিষ্পত্তির পর হাতিরঝিল প্রকল্পটি কলঙ্কমুক্ত হতে যাচ্ছে বিজিএমইএ ভবন নামে বিস্ফোরণের হাত থেকে। নতুন ভবনের কাজ চলছে দ্রুতই, এখন পুরাতন ভবন অপসারণের কাজ বাকি। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে উন্মুক্ত স্থানের অনুষ্ঠান। বুধবার দুপুরে সচিবালয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পহেলা বৈশাখে এখন পর্যন্ত নাশকতার আশঙ্কার কোনো খবর গোয়েন্দা সংস্থার হাতে নেই বলেও জানান মন্ত্রী। কোনো সংবাদ পাইনি, তো আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে এবং তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা প্রস্তুত থাকবে। বাংলা নববর্ষ সম্পর্কে অপপ্রচার রোধে ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ ব্যবস্থা মনিটর করা হবে। আমাদের ফায়ার সার্ভিসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে, ফায়ার সার্ভিসে সেই বিশেষ ধরনের হেলিকপ্টার তারা ক্রয় করবে যাতে করে রেস্কিউ এবং এই অগ্নি নির্বাপন দুটোই হবে। অগ্নি নিরাপত্তার তথ্য সংগ্রহের কাজে গিয়ে রাজধানীর বহুতল ভবনগুলোতে মিলছে নানা অসঙ্গতি। মূল নকশার তোয়াক্কা না করে নির্মিত হয়েছে একটি ভবন, রাখা হয়নি জরুরি বহির্গমন পথ। আবার 18 তলা ভবনের অনুমোদন থাকলেও তৈরি করা হয়েছে 22 তলা। ভবন মালিকদের আশ্বাস এবার ঘুঁচবে সব অসঙ্গতি। আজও বেশ কয়েকটি ভবনে সতর্কতার নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। সুবিশাল অট্টালিকা যেন মেতেছে আকাশ ছোঁয়ার নেশায়। রাজধানীর কামাল আতাতুর্ক সড়কের এই বাণিজ্যিক ভবনগুলো কেবল ব্যবসার কথা মাথায় রেখেই নির্মিত। রাজুকের তথ্য সংগ্রহের 3য় দিনে অভিযান চলে জোন 4-এ। আগুনে পোড়া এফআর টাওয়ারের ঠিক পাশের ভবন আহমেদ টাওয়ার এখনো দিতে পারেনি মূল নথি, নেই পর্যাপ্ত সিঁড়ি। অপর পাশে 3টি ভবন পেরিয়ে ব্লু ওশনে নেই জরুরি বহিরাগমন ব্যবস্থা, মানা হয়নি মূল নকশা। শুধু এখন মানে উপরের ছাদে যে রুম আছে সব আমরা ড্যামেজ করতেছি। ফুটপাতের উপর দখল চলে আসছে এবং কোনো ভবনে যেখানে সিঁড়ি এবং লিফট দেখানো আছে সেখানে কোনো সিঁড়ি বা লিফট নেই। পাশের ভবন ইকবাল টাওয়ার, রাজুকের অনুমোদন 18 তলার, আর ভবন 22 তলা ছাড়িয়ে 23-এর পথে। মালিক পক্ষের দাবি রয়েছে আগুন নেভানোর সুব্যবস্থা, অথচ নেই জরুরি বহিরাগমন পথ। 18 তলা পর্যন্ত অনুমোদন, কিন্তু এটার নির্মাণ আছে 23 তলার মতো। ফায়ার এক্সিট সিঁড়ি থাকার কথা ছিল, এই 2টা ফায়ার এক্সিট সিঁড়ি এই বিল্ডিংয়ে স্থাপন করা হয় না। যেহেতু রাজুক আমাদেরকে রিগ্রেট করেন নাই, ওনাদের সাথে একটু মৌখিক কথা বলে আমরা এই কনস্ট্রাকশন করেছি।
এলাকার অধিকাংশ ভবনের অগ্নি নিরাপত্তার হাল এমনই। অতি ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি ভবনে সাটিয়ে দেওয়া হয়েছে সতর্কতা। আমরা বিল্ডিং কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে দেখিয়েছি যে আপনার ভবনের এই অবস্থা। এখন তাদেরও দায়িত্ব আছে তাদের এই ভবনগুলোর অগ্নি নিরাপত্তা পরিস্থিতি বাড়ানোর জন্য। এ পর্যন্ত 50টিরও বেশি ভবনের তথ্য সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস কিংবা রাজুকের পরিদর্শনে যেন বেরিয়ে আসছে একে একে থলের বিড়াল। রাজধানীর অভিজাত এলাকার এই সুউচ্চ ভবনগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। এখন দেখার বিষয় এই অসঙ্গতিগুলো আমলে নিয়ে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। কর্মকর্তা লাঞ্ছনার জেরে চট্টগ্রামে মুখোমুখি অবস্থানে গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশন। দাবি আদায়ে পাল্টাপাল্টি কর্মসূচি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে যেসব অবৈধ ভবন উচ্ছেদে জটিলতা তৈরি হচ্ছে তার আইনি সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আপোষযোগ্য মামলা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে অনুশাসন আসবে শিগগিরই। আমার সাথে গণপূর্ত মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে, তাকে আমি বলেছি যে যখনই আমার প্রসিকিউশন টিম, অ্যাটর্নি জেনারেল অফিসের সাহায্য লাগবে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা সকল সহায়তা তাদেরকে দেব। উপাচার্যের সঙ্গে আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে লাঞ্ছনার প্রতিবাদে দেয়া কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ডাকসু ভিপি জানান, উপাচার্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে। তবে ডাকসুর ভিপি পদ ব্যবহার করে নুরুল হক নূর মৌলবাদী রাজনীতির উত্থানের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন AGS সাদ্দাম হোসাইন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য SM হলের ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে এমন অভিযোগে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী নিয়ে সেখানে যান ডাকসু ভিপি নুরুল হক নূর। এ সময় তাকে লাঞ্ছিত করার অভিযোগ এনে মঙ্গলবার রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন তারা। বুধবার সকালে উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তার কার্যালয়ে যান। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তাদের সঙ্গে। পরে রাজু ভাস্কর্যের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নূর। জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। আশ্বাস পেয়েছি এবং আমাদের কাছে আস্থার জায়গা মনে হয়েছে দেখেই কিন্তু আমরা আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি। পরশু রাত্রে 11টার সময় ঘুমান্ত অবস্থায়, সেই সময় ইংরেজি বিভাগে 13-14 সেশনের ওয়াসিফ হাসান পিয়াসের নেতৃত্বে পেটুয়া গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী তারা যায় আমার রুমে, যে বলে যে তারা বলে যে ছাত্রলীগের নির্দেশ আমাকে ধরে নিয়ে যাইতে। এদিকে ডাকসুর AGS বলছেন, নূর কোটা সংস্কার আন্দোলনের নেতা সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের কর্মীদের নিয়ে রাজনীতি করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কোনো ভূমিকা না রেখে তার তথাকথিত ভুইফোর সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এটির যেন সাংগঠনিক বিস্তৃতি ঘটানো যায় সেটির একটা চেষ্টা করছেন। ডাকসুর ভিপি পদটিকে ব্যবহার করে গোটা বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা সেটি আমরা দেখতে পাই। যে শিক্ষার্থীকে মাদক ব্যবসা এবং মাদক সেবনের দায়ে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তিনি নাকি তাকে হলে রাখতে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সমস্যার সমাধানের জন্যই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। কোনো অন্যায়, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্যাম্পাসে ঘটলে আমাদের একটা প্রক্রিয়া অবলম্বন করে তারপরে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। SM হলের ব্যাপারেও তাই হয়েছে। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও ডাকসুর কার কি দায়িত্ব, কার এখতিয়ার কতটুকু, এসব নিয়ে শীঘ্রই একটি কর্মশালা করা হবে। বললাম যে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। 90-এর দশকের ছাত্র নেতাদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই মিডিয়া এখন নিয়ন্ত্রিত মিডিয়া। আপনারা লক্ষ্য করে দেখবেন যেখানে বিরোধী দলের খবর এখন সবচেয়ে কম ছাপা হয় 3য় পৃষ্ঠায় বা 4র্থ পৃষ্ঠায়। আপনাদের প্রিয় ইলেকট্রনিক মিডিয়া, এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনাদের খবর দেওয়া হয়।
এই সরকারের অপচেষ্টা হচ্ছে যে জনগণকে বিভ্রান্ত করে, যারা জনগণকে শক্তি নিয়ে এগোতে চায় তাদেরকে বিভ্রান্ত করা। আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আমাদের উচিত হবে যে কোনো সময়ে যে কোনো লড়াইয়ে যেন অংশ নিতে পারে তার জন্য নিজেকে তৈরি করা, প্রস্তুত করা। প্যারোলে মুক্তির বিষয়ে বেগম জিয়া এবং তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রস্তাব দেয়া হয়নি। বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে আইনি প্রক্রিয়ায় মুক্তি বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ তাদের। দুপুরে সুপ্রিম কোর্ট বারে এক ব্রিফিংয়ে কথা জানান তারা। বেগম খালেদার পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে কোনো দরখাস্ত ফেরতের জন্য দেওয়া হয়নি, আর সরকার থেকে কোনো প্রস্তাব এখনো দেওয়া হয়নি। এটা কি কারণে পত্রপত্রিকা আসছে, কারা আনতেছে আমরা জানি না। আইনগতভাবে লড়ে যাচ্ছি। আমরা বেল পেয়ে বলেছিলাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা নাই, তার মুক্তি পেতে কোনো বাধা নাই, কিন্তু তারপরেই আবার একটা মামলায় সৌন অ্যারেস্ট আসে। তাহলে পরে বুঝতে হবে সরকারের সদিচ্ছা নাই। প্রবাসের সময় আরো থাকছে। কলকাতায় গিয়ে তৃণমূল ও কংগ্রেসের তীব্র সমালোচনা মোদির। জনসভায় লাখো সমর্থকের ঢল। প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বললেন মমতা। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছে বিদেশি নকল পণ্য। বিদেশি নামী ব্র্যান্ডের আড়ালে তৈরি করা হচ্ছে নিম্নমানের নকল পণ্য। মেয়াদবিহীন পণ্যে নতুন সিল দেয়া, অবৈধভাবে বাজারজাত করা সহ বিভিন্ন অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 2 জনকে দেয়া হয় 1 বছর করে কারাদণ্ড। এই মেশিনের মাধ্যমে পণ্যের গায়ে বসানো হচ্ছে মেয়াদের সিল। মেয়াদ শেষ হয়ে গেলেও ইচ্ছেমতো তারিখ বসানোর জন্য রয়েছে এমন স্বয়ংক্রিয় সংখ্যা। এছাড়া বিভিন্ন বিদেশি দামি ব্র্যান্ডের প্যাকেট রয়েছে এমন সিলও। এভাবেই ঘরের মধ্যে বসে অবৈধভাবে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের সব পণ্য। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বাসা ভাড়া নিয়ে তৈরি হচ্ছে এসব পণ্য। বুধবার দিনভর র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে ধরা পড়ে এমন অনিয়মের চিত্র। র্যাব জানায় জেকে মার্কেটিং নামের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন চকলেট, আচারে বিদেশি নামি দামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বাজারজাত করত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মচারীকে 1 বছরের জেল ও 10 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রায় 10টা পণ্য আমাদের ম্যানুয়ালের প্রোডাক্ট আছে যেগুলোতে আমরা কোনো এক্সপায়ার ডেট ঠিকভাবে পাই নাই। থাইল্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট তারা এখানে নকল করছে একটি বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে তার অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে তারা মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়ার ক্ষেত্রে একটা জালিয়াতি করেছে। যে পণ্যটা মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে তো মার্চ 2019 সালে, সেটি হচ্ছে তারা মেয়াদ বাড়িয়ে দিয়ে তারা হচ্ছে কি অগাস্ট 2019 করে দিচ্ছে, এরকম বেশ টেম্পারিং করেছে। তো এবং তাদের সকল প্রোডাক্টই কাজটি করেছে। তো এই অপরাধের কারণে এই প্রতিষ্ঠানকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 2 জনকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড করা হয়েছে। এর আগে মেয়াদবিহীন পণ্যে নতুন মেয়াদের সিল লাগানো, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার দায়ে 38 লাখ টাকা জরিমানা করা হয় মাওলা ট্রেডার্স নামের সরবরাহকারী প্রতিষ্ঠানকে। ভিনেগার রয়েছেন, তারপরে কিছু মাশরুম আইটেম, আরও বেশ কয়েকটা আইটেম রয়েছে যে আইটেমগুলি আসলে এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তারা 1 বছরের মেয়াদ বাড়িয়ে দিয়েছে, নতুন করে 3 তারিখ লাগিয়ে দিয়ে, যদিও কার্টুনের গায়ে কিন্তু লেখা রয়েছে এক্সপায়ার। এছাড়া কাপড়ের রং খাবারে মেশানোর অপরাধে রাতুল স্টোরকে 2 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সব ধরনের ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এ অবস্থায় বন্দরে জাহাজ এবং পণ্য জট এড়াতে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে গড়ে 100-র বেশি জাহাজ অবস্থান করছে। শুধু বহির্নোঙরে রয়েছে 72টি জাহাজ। এর মধ্যে পণ্য খালাসরত 52টি জাহাজের অধিকাংশই ভোগ্য পণ্যবাহী। এর বাইরে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে আরও 7টি। বর্তমানে কোনো জাহাজ জট নেই এবং কন্টেইনার জটও নেই। বর্তমানে যে সকল খাদ্যপণ্যবাহী কন্টেইনার রয়েছে সেগুলো আমরা দ্রুত ডেলিভারিও দিচ্ছি। মূলত বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর রমজান ও বাজেটের আগে আমদানির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। সে অনুযায়ী গত ফেব্রুয়ারি মাস থেকে দেশে চলতি বছরের রমজানের ভোগ্য পণ্য আসতে শুরু করে। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে তেল,
চিনি, ছোলা এবং ডালের মতো সব ধরনের ভোগ্যপণ্যের বুকিং রেট মণপ্রতি $100 বেশি কমে গেছে। রমজানে যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে আমরা সবাই দৃষ্টি দেব এবং কোনো অবস্থাতে যাতে সহনীয় পর্যায়ের বাইরে না যায়। মূল্য চড়া করার প্রবণতা থাকে তাহলে বাজার অস্থিতিশীল হবে। সেক্ষেত্রে আমাদের দাবি যে ভোগ্যপণ্যগুলি যত দ্রুত সম্ভব দ্রুত অ্যাসেসমেন্ট এবং দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়া উচিত। এদিকে নতুন 6টি গেন্ট্রি ক্যান লাগিয়ে বন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে, যে কারণে জাহাজ আসার পরিমাণ বাড়লো। জাহাজ জোটের তেমন কোনো সংখ্যা নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। কোনো জাহাজ কিন্তু গড় অবস্থান 2 বা 3 দিনের বেশি নাই চট্টগ্রাম বন্দরে, সুতরাং পণ্য খালাসও সেরকমভাবে হচ্ছে এবং বন্দরের এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। দেশে রমজান মাসে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলা, 2.5 লাখ মেট্রিক টন চিনি এবং 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো কাজ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন জানিয়েছেন, মিয়ানমার ইতিবাচক হলেও রোহিঙ্গারা অজুহাতে ফেরত যেতে চাচ্ছে না। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ানের চেয়ারম্যান ডন প্রামোদিনায়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে আসিয়ানের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা বললেন যে মায়ানমার নিতে চায়, তাদের সাথে আলাপ হয়েছে, তারা ওদের নিতে চায়। তবে আমরা তাদের বললাম যে এটা যত তাড়াতাড়ি পারে নেওয়া উচিত, কারণ অনেক দিন থাকলে আমাদের ভয় যে সেখানে পকেটস অফ র্যাডিক্যালিজম হতে পারে। তা আমরা ওনাদের বলেছি যে আপনারা এনশিওর করেন যে ওখানে যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করা সেগুলো তৈরি করেন, ওখানে আপনারা সেফটি অ্যান্ড সিকিউরিটিটা নিশ্চিত করেন আসিয়ান সদস্য সমূহ রাষ্ট্রগুলো মিলে, আর তখন এগুলো যেতে পারে। আমাদের এই রোহিঙ্গার উপরে বিশেষভাবে আলোচনা হলো এবং আমরা আলোচনায় মনে হয় কিছুটা আশাবাদ। চট্টগ্রামে সিটি মেয়র আজম নাসির উদ্দিনের হাতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের এক সহকারী প্রকৌশলী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারের দুটি সংস্থা। দুপক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। গৃহায়ন কর্তৃপক্ষের কাজের নিরাপত্তা এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ প্রকৌশলীকে প্রত্যাহারের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করে। প্রকৌশলীকে লাঞ্ছিত করাকে যৌক্তিক দাবি করে বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদাররা। এ সময় কাউন্সিলররা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত নগরীর 41টি ওয়ার্ডের সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। ড্রেনটা আছে, ড্রেনটা প্রশস্ত করতে হবে এবং ড্রেন প্রশস্ত করলে জলবদ্ধতা আমরা রক্ষা পাবো। উনি বলল আমি 1 ফুট জায়গা দিতে পারবো না, উনি কে জায়গা দেওয়ার? আগামী বৃহস্পতিবার কাউন্সিল অফিস বন্ধ থাকবে, শুধু আমাদের কনজারভেশন ডিপার্টমেন্টের কাজ চলবে। শনিবারে মানুষের কাজ করার জন্য আমরা সেই কাউন্সিল অফিস খোলা রাখি, আমরা শনিবারে বন্ধ রাখবো। অপরদিকে প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে নগরীর নাসিরাবাদের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি ও মানববন্ধন করেন গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এবং মেয়র মহোদয়ের সাথে আমার প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ যেহেতু সংশ্লিষ্ট দায়িত্বটা পালন করে, তাকেই বলা হয় যে তুমি এটার ভালো ব্রিফিংটা দাও। সেই ব্রিফিং দিতে গিয়ে এক পর্যায়ে উনি উত্তেজিত হয়ে যান এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। চট্টগ্রাম নগরীর হালি শহরে গৃহায়ন কর্তৃপক্ষ একটি ড্রেনের কাজ বন্ধ করে দেয় সোমবার সন্ধ্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে বৈঠক করে দুই পক্ষ। এ সময় মেয়র কর্তৃক সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করে গৃহায়ন কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে বিদেশি পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা বরিশালে পৌঁছেছে। বুধবার দুপুর 1:30টার দিকে জাহাজটি বরিশাল নৌবন্দরে পৌঁছায়। পর্যটকদের স্বাগত জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা। এর আগে 29শে মার্চ দুপুর 12:30টায় কলকাতার খিরিদপুর থেকে লন্ডন, আমেরিকা, ইতালীয় ও অস্ট্রেলীয় নাগরিক সহ 19 জন পর্যটক নিয়ে জাহাজটি রওনা হয়ে পিরোজপুরে যাত্রা বিরতি দিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।
বৃহস্পতিবার সকাল 10টায় বরিশাল থেকে ঢাকার পথে ফিরবে জাহাজটি। পথে চাঁদপুর ও নারায়ণগঞ্জে যাত্রাবিরতির কথা রয়েছে। 8 এপ্রিল ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরম আকার ধারণ করেছে। এই অজুহাতে 2-3 গুণ ভাড়া বাড়িয়েছে দেশি বিদেশি সব এয়ারলাইন্সগুলো। এতে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় অনেকে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। ফ্লাইটের সংখ্যা না বাড়ালে রমজান মাসে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। জীবিকার তাগিদে প্রতিদিনই সৌদি আরব, জর্ডান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সৌদি আরবে কর্মী নিয়োগ ও দুবাইয়ের ভিসা উন্মুক্ত হওয়ায় বেড়েছে এই হার। সেই সঙ্গে বেড়েছে ওমরা, হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যাও। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমানের আসন সংকট ও ভাড়া বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি ভিসায় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় বাতিল হয়ে যাচ্ছে অনেকের ভিসা। আমি যেতে চাচ্ছি সৌদি, আমার টেলিং ভিসা সবই রেডি, শুধু টিকিটের জন্য যেতে পারছি না। আমার ভিসার মেয়াদ আছে আর 7 দিন। যদি আমি এই 7 দিনের মধ্যে না যেতে পারি তাহলে ভিসা মালিককে ক্যান্সেল করে দেবে। 23 থেকে 24,000 বা 25,000 টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের টিকিট কাটতাম, সেটা এখন 55 থেকে 60,000 টাকা। এটা কোনোভাবেই কোনো কোম্পানির মাধ্যমে বা কোনো কর্মীর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এক বছরে 3টি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট গুটিয়ে নেওয়ার পর সম্প্রতি জেট এয়ারওয়েজেরও ফ্লাইট বন্ধ হওয়ায় এই সংকট। দাবি এয়ারলাইন্সগুলোর বাড়তি চাহিদার অজুহাতে এয়ারলাইন্সগুলো অযৌক্তিকভাবে ভাড়া বাড়াচ্ছে, অভিযোগ হাব ও আটাবের। ওমরা যাত্রীদের বিমান ভাড়া এত হওয়া সমীচীন নয়, কারণ এই ক্ষেত্রে তো এয়ারলাইন্সগুলিকে, ফ্লাইটগুলিকে এক পথে খালি আসতে হয় না। এয়ারলাইন্সগুলি অনেক সময় মনোপলি করতে চায়। সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। রমজানে ওমরার প্যাসেঞ্জার আরো বেড়ে যাচ্ছে। এটাকে এখন থেকে যদি এক্সট্রা ফ্লাইট বা ক্যাপাসিটি বিল্ড আপ না করা হয়, নতুন নতুন ফ্লাইট না দেওয়া হয়, তাহলে এইটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। সংকট নিরসনে মধ্যপ্রাচ্যে বেশি আসনের উড়োজাহাজ চালানো হচ্ছে দাবি করে বাংলাদেশ বিমান বলছে, চলতি এপ্রিল ও মে মাসে বহরে আরও 2টি উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। এটাকে মোকাবেলা করবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার বহরে থাকা যে কটি জাহাজ আছে সেগুলিকে দিয়ে পুনর্বিন্যাস করে আমরা কোনো কোনো রুটে আমরা বেশি আসনে উড়োজাহাজ অপারেট করছি। চলতি এপ্রিল মাসের মধ্যে আমাদের বহরে একটি বোয়িং 737-800 উড়োজাহাজ সংযুক্ত হবে। আগামী মে মাসে আরও একটি উড়োজাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন গন্তব্যে আমাদের যে যাত্রীর আসন সংকট রয়েছে সেটা কিছুটা হলেও আমরা মোকাবেলা করতে পারব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সের 25টিরও বেশি ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যায়। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে 5 বছর ধরে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহের 19 জন। স্বজনরা আজও জানেন না তারা বেঁচে আছেন কিনা। এ অবস্থায় নিখোঁজদের পরিবারে নেমেছে ঘোর অন্ধকার। অভাব অনটনে কোনো মতে ঘুরছে তাদের জীবন চাকা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কেটে গেছে দীর্ঘ 5টি বছর, তবুও কান্না থামেনি আলেয়া বেগমের। নিখোঁজ ছেলের সন্ধানে আজও পথের দিকে চেয়ে থাকেন তিনি। প্রতিটি ক্ষণ কাটে ছেলের ঘরে ফেরার অপেক্ষায়। স্বজন ও এলাকাবাসী জানায়, 5 বছর আগে দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের মাসুদ। একমাত্র ভাই ও মা আলেয়া বেগম আজও পথ চেয়ে থাকে তার বাড়ি ফেরার অপেক্ষায়। শুধু মাসুদই নন, একই এলাকায় তার মতো 19 জন সংসারে সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে মালয়েশিয়ায় রওনা হয়ে নিখোঁজ রয়েছেন। টাকা পয়সা হাতিয়ে নিয়ে লাপাত্তা দালাল চক্র। দালালরা বলছে যে তারা বাইসে আছে, আমাদের টাকা দাও, আমরা তাদের খুঁজে এনে দেবো। আমরা তাদেরকে অনেক টাকা পয়সা দিছি, বাট তাদের কাছে আমরা প্রতারিত হয়েছি। আমরা তো জানি না এখন সে কোথায় আছে, কিভাবে আছে তাও তো জানি না। আর কারোর মায়ের সন্তান যেন এই অবৈধভাবে পানি পথে বা কোনো দালাল চক্রের মাধ্যমে যেন বিদেশে না যায়। ছেলে দুটো মানুষের কাছে হাত পেতে পেতে তাই আমি লেখাপড়া শিখাচ্ছি। নিখোঁজদের বিষয়ে কিছুই জানে না জেলার কর্মসংস্থান ব্যুরো। অবৈধভাবে বিদেশে গমন করেছেন তাদের ব্যাপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কোনো কিছুই করণীয় নাই। তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নিখোঁজ 19 জনের মধ্যে ঝিনাইদহ সদরের গাড়ামারা গ্রামের 8 জন, রামচন্দ্রপুরের 3 জন, মিয়াকুণ্ডু গ্রামের 4 জন, পিরোজপুর গ্রামের 3 জন ও মহামায়া গ্রামের 1 জন রয়েছেন। সময় সংবাদ, ঝিনাইদহ। এবার প্রবাসের খবর।
মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে অসহায় হয়ে কাতরাচ্ছেন গিয়াসউদ্দিন নামে এক বাংলাদেশি। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে প্রায় ১.৫ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। বর্তমানে মেরুদণ্ড সহ ভাঙা হাত ও পা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিস্তারিত মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত হয়ে বিনা চিকিৎসায় রাস্তার পাশে মৃত্যুর প্রহর গুনছেন মালয়েশিয়া প্রবাসী গিয়াসউদ্দিন। পরিবারের সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় এসে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাস্তার ফুটপাতে এখন ঠাঁই হয়েছে তার। টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বামনকুশিয়া গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন গত ১.৫ মাস যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বকেয়া বিল পরিশোধ না করায় হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থ গিয়াসউদ্দিনকে পাশের একটি বাস স্ট্যান্ডে রাস্তার মধ্যে ফেলে যায়। পরে খবর পেয়ে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা গিয়াসকে উদ্ধার করে তার এক আত্মীয়ের কাছে হস্তান্তর করেন। এখন গিয়াসের ঠাঁই হয়েছে দোকানের পাশের একটি ফুটপাতে। পথচারী প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়রা যে যার মতো করে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছেন তাকে। বেকার অবস্থায় ৩ মাস আগে নিজ বাসার ৩তলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন গিয়াস। তাতে তার ২টি হাত, ২টি পা ও মেরুদণ্ড ভেঙে যায়। গিয়াস জানান মালয়েশিয়ায় আর থাকতে চান না, দ্রুত সম্ভব তাকে যেন জীবিত থাকা অবস্থায় মায়ের কাছে পাঠানো হয়। আমাকে জীবিত থাকতে আমাকে আমার মায়ের কোলে আমাকে পাঠাইয়া দেন। আমি জীবন থাকতে আমার মায়ের কোলে যেতে চাই। আমি আমার মায়ের কোলে আমি যদি মরতে চাই, আর যদি ভালো হতে চাই। এদিকে বৈধ ভিসা না থাকায় দ্রুত দেশে ফিরতে পারছেন না গিয়াস। স্পেশাল পাস এবং হাসপাতালের বকেয়া বিল সহ দূতাবাস থেকে ট্রাভেল পাস প্রক্রিয়া সম্পন্ন করে ইমিগ্রেশনে স্পেশাল পাসের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব। ও মালিক কার কোথায় কাজ করতে সব ঠিক মতো বলতে পারে না, কার আন্ডারে কার মাধ্যমে আসছে এটাও বলতে পারে না। সব মিলে ওর হয়তো কয়েক হাত বদল হয়ে গেছে। যেটা এখন হলো যে ও ইলিগাল হলে এখন তো স্পেশাল পাস নিতে হবে। ইভেন ওর পাসপোর্টেও কোনো ভিসার তথ্য নাই। আমরা অনেক অনুসন্ধান করে পাইনি কোনো কিছু। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সমর্থবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা ও হাইকমিশনের সহায়তা চেয়ে দ্রুত দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার আত্মীয় স্বজনরা। আসলে আমরা যারা বিপদে এরকম পড়ি, আমরা তো প্রত্যেকটা লোকেই চাই যে আমরা প্রবাসী যারা আসি, রেমিটেন্স যোদ্ধা যারা আসি, বিপদে পড়লে আমরা সবাইকে হেল্প করব। আমরা এখন রোগীকে নিয়ে যাব, তার ফ্যামিলির সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি কোনো ক্রমে। আমরা লোক পাঠাইছি তার বাড়িতে, সে লোকে যাইও তাদের ঠিকানা পাইনি। আমরা একটা লোক পাঠাইছি, যদি লোকের ঠিকানা না পাই এই লোকটাকে কোথায় নিয়ে যাব? অবৈধ থাকায় গিয়াসকে আর্থিক সহযোগিতা করতে পারছেন না বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি কমিউনিটিও কোনো রকম আর্থিক সহায়তার হাত বাড়াচ্ছেন না। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং মেলা। ৩ দিনের এই হাউজিং ফেয়ারে অংশ নিয়েছে বাংলাদেশের প্রায় ৫০টি কোম্পানি। ভোলা ও ৩ আসনের সংসদ সদস্য এবং রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন ও শারজাহ রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের পরিচালক ও চেয়ারম্যান ফেরার স্ট্যান্ডিং কমিটি শাকিল কালাম চৌধুরী। শারজাহ এক্সপো সেন্টারে এ জমকালো আয়োজন চলবে ৬ এপ্রিল পর্যন্ত। বিশ্বের মর্যাদাসম্পন্ন ইনফিনিটি পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের আলোকচিত্র শিল্পী শহীদুল আলম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফির বার্ষিক অনুষ্ঠানে শহীদুল আলমের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবার শহীদুল সহ ৫ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফারকে ফটোগ্রাফির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করে শহীদুল আলম বলেন, এ পুরস্কার শুধু তার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য গৌরবের। পুরস্কারটি দিয়ে বাংলাদেশের শিল্পীকে আন্তর্জাতিকভাবে সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নিউ ইয়র্কের ম্যানহাটনে বিশ্বের আলোকচিত্র ও ভিজুয়াল সংস্কৃতির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ফটোগ্রাফির ৩৫তম বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের শিল্পকলা, বিনোদন, ফ্যাশন, আলোকচিত্র, ব্যবসা ও দাতব্য প্রতিষ্ঠানের ৪ শতাধিক মানুষ। প্রান্তিক পর্যায়ে কৈশোর ও যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ শরীফ। বুধবার রাজধানীর একটি হোটেলের রাইট হেয়ার রাইট নাও আয়োজিত একটি জাতীয় সেমিনারে বক্তব্য রাখেন ডাক্তার শরীফ। অসচেতনতার কারণে তরুণ তরুণীরা বিবাহিত জীবনে নানা ধরনের যৌন ও প্রজনন স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে পড়ছে।
সমস্যা সমাধানে ইতোমধ্যেই দেশে কয়েকশো সেবা কেন্দ্র নির্মাণ করা হলেও শিগগিরই এর সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি। 10 থেকে 19 বছর বয়সীরা কেন্দ্রগুলো থেকে কী ধরনের সেবা কতটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে পাবে সেই বিষয়ে আলোচনা করেন বক্তারা। পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন মুসল্লিরা। নফল ইবাদত করেন তারা। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমায় কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, তাসবিহ তাহলিল পাঠ করতে দেখা যায় তাদের। এ সময় আল্লাহর রহমত কামনা করেন তারা। আল্লাহর সান্নিধ্য পেতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়ে ঊর্ধ্ব আকাশে যান। নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভ করেন মহানবী। আল্লাহর দিদার লাভ করে 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে প্রত্যাবর্তন করেন মহানবী। তাই এই রাতটিতে মুসলিমরা অত্যন্ত মর্যাদার রাত হিসেবে বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। কলকাতায় নির্বাচনী প্রচারে গিয়ে মমতার তৃণমূল ও রাহুলের কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন নরেন্দ্র মোদী। বিজেপি ক্ষমতায় আসলে খুব শিগগিরই ভারত বিশ্ব পরাশক্তি হবে বলেও জানান তিনি। কলকাতার ব্রিগেড প্যারেড মাঠে নির্বাচনী সভায় ভাষণে মোদী আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রাজনীতির ভিত নড়ে গেছে। একই দিন কুচবিহারে সমাবেশে মোদীকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর ক্ষমতায় থেকে বিজেপি উল্লেখযোগ্য কিছু করতে পারেনি উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় বিজেপিকে ঠেকানোর ডাক দেন। সুব্রত আচার্যকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। কলকাতার ব্রিগেড প্যারেড মাঠ তখন কানায় কানায় পূর্ণ। রং বেরঙের সাজ আর ঢাক ঢোলের শব্দে উৎসবে পরিণত হয় মমতার রাজ্যে বিজেপি আয়োজিত নির্বাচনী সভা। ক্ষমতাসীন দলের সমর্থকরা মমতার তৃণমূলের কঠোর সমালোচনা করেন। গণতন্ত্র বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, চারিদিকে অরাজকতা, টাকা পয়সা না দিলে এখানে চাকরি হয় না। বুধবার স্থানীয় সময় বিকেল 3টায় জনসভা শুরুর কথা থাকলেও অরুণাচল ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জনসভা শেষ করে কলকাতায় যেতে কিছুটা দেরি হয় নরেন্দ্র মোদীর। ভাষণের শুরুতেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল ও কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেসের কঠোর সমালোচনা করেন। পশ্চিমবঙ্গের সকল চাকরি ক্ষেত্র কিংবা সব ধরনের সরকারি কাজে মমতার তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে অনিয়ম করছে দাবি করে নরেন্দ্র মোদী বললেন, লোকসভা নির্বাচনে ফের বিজেপি জোট যদি সরকার গঠন করতে পারে তাহলে সব অনিয়ম সমূলে পতিতালয়ে আধারে জন্ম তাদের, কিন্তু আর 10টা শিশুর মতোই বনে স্বপ্নের জাল, চায় আলোর ঝর্ণাধারায় আসতে। সেফ হোমে থেকে কারাতের প্রশিক্ষণ নিয়ে তারা লিখছে সাফল্যের গল্প। এই খেলোয়াড়দের এগিয়ে নিতে ফেডারেশন ও ক্রীড়া সংশ্লিষ্টদের সহায়তার দাবি প্রশিক্ষকের। এদিকে এই শিশুদের যথাযথ সহায়তার আশ্বাস ফেডারেশনের। সাজিদা রাফাতের রিপোর্ট। গোল্ড মেডেল পেয়েছি ওইখান থেকে। লাস্ট বছর 2018-তে যখন যাই প্রতিযোগিতায় ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি কখনো নিজেকে পিছনে আছি ভাবি না। 3 বছরে 4টা ইন্টারন্যাশনাল খেলেছি এবং 4টাতেই 2টো করে গোল্ড মেডেল পেয়েছি এবং ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম নেপালে বেস্ট প্লেয়ার হয়েছিলাম। আমি পরে আরো ভালো পর্যায়ে সিএনসি হতে চাই। আমার ইচ্ছা আছে যেন আমি ভালোভাবে শিখে আমি বিদেশে গিয়ে কারাতে শিখতে পারি। স্বপ্নকে কোনো শেকলে বাঁধা যায় না, তবে সামাজিক বিভেদ ছায়া ফেলে যায়। কারণ তাদের জন্মটা যে পতিতালয়ের অন্ধকার প্রকোষ্ঠে। তবে সে অন্ধকার পেরিয়ে আলোর পথের যাত্রী হতে চান তারা। মায়ের পেশার ছোঁয়াচ বাঁচিয়ে এই শিশুদের আগলে রাখতে নিরলস প্রচেষ্টা কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা, টেরেডেস হোমের কারিগরি সহায়তা এবং সিসেক প্রকল্প তাদের স্বপ্নের সারথি। টাঙ্গাইল শহরের অদূরে কুইজপাড়ায় সেফ হোমে বেড়ে ওঠা এসব শিশু কিশোর আপন খেয়ালেই ওড়াতে চান স্বপ্নের ঘুড়ি। অনেকটা নিভৃতে নেপালে হয়ে যাওয়া 5ম মাউন্ট এভারেস্ট কারাতে টুর্নামেন্ট থেকে স্বর্ণ জয় করে এসেছেন এখানকার বেশ কজন কারাতে খেলোয়াড়। তাদের এগিয়ে নিতে ফেডারেশনের সহায়তা চাইলেন প্রশিক্ষকরা। আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় নেপালে গিয়েছিলাম, 7 জনের এরা 10টি গোল্ড পেয়েছে। অনেক ভালো প্লেয়ার আছে, এদের যদি আসলে সত্যিকার অর্থে বাছাই করে প্র্যাকটিস করানো হয়, এরা হয়তো ঢাকা যারা থাকে তাদের আমি মনে করি ভালো
সুনাম অর্জন করতে পারবে। কারাতে ফেডারেশন বলছে এসব শিশুদের এগিয়ে নিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে ব্যাপারটা আমাকে জানালেন সেটা অ্যাকচুয়ালি আমরা অফিসিয়াল ভাবে জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। এখন থেকে আমরা চেষ্টা করব, আমরা সেদিকে চোখ রাখবো। অত্যন্ত খুশি যে একটা জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়ে আসছে তারা খেলাধুলার সাথে করার জন্য আগে আসছে। আমি নেক্সট যে কোনো মিটিংয়ে আমি এটা উপস্থাপন করব, যাতে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হয় ফেডারেশন পক্ষ থেকে। সমাজের অপাংক্তেয় শ্রেণীর এই শিশুরা হতে চায় ধ্রুবতারা, লাল সবুজের পতাকাকে তুলে ধরতে চায় বিশ্বময়। সাজিদ আরাফাত, সময় সংবাদ, টাঙ্গাইল। বঙ্গবন্ধু কাপ ওপেন গলফের খবর। প্রথম রাউন্ড শেষে ভালো করার স্বপ্ন দেখাচ্ছেন দেশের গলফাররা। লিডারবোর্ডের শীর্ষ 10-এ আছেন লাল সবুজের 3 প্রতিনিধি। চমক দেখিয়ে পারের চেয়ে 6 শট কম খেলে 2 নম্বরে আছেন বাংলাদেশের মুয়াজ মোহাম্মদ। পারের চেয়ে 5 শট কম খেলে যথাক্রমে 7 ও 10 নম্বরে আছেন সজীব আলী ও সিদ্দিকুর রহমান। বোর্ডের শীর্ষস্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ান গলফার ম্যাভেরিক ক্লিফ। পরের রাউন্ডে আরও উন্নতির প্রতিশ্রুতি বাংলাদেশি গলফারদের। গেল কদিন কালবৈশাখী ঝড়টা ভালোই গেছে কুর্মিটোলায়, গাছপালা ভেঙেছে, উপড়েও গেছে। তাই বলে বঙ্গবন্ধু গলফে তার বিন্দু মাত্র প্রভাব পড়তে দেননি আয়োজকরা, বরং ঝড় বৃষ্টিতে আরো সতেজ গলফ কোর্স, পরিবেশ আরো নান্দনিক। প্রথম রাউন্ডে আশা জাগালেন লাল সবুজের প্রতিনিধিরা। সবাইকে চমকে দিয়ে লিডার বোর্ডের 2 নম্বরে মুয়াজ মোহাম্মদ খেলেছেন পারের চেয়ে 6 শট কম। তৃতীয় হোলেই করে বসেছিলেন বগি, দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। পরের 2 হোলে করেন বার্ডি। 7, 8, 14, 15 ও 18 নম্বর হলেও বার্ডি করেন মুয়াজ। এটাই এখন পর্যন্ত তার সেরা সাফল্য। পরের রাউন্ডেও ধারাবাহিকতা ধরে রাখতে চান এই গলফার। ইন্টারন্যাশনাল গেমগুলোতে খুবই ভালো খেলতে হয়, যে 2 দিনে বেস্ট পারফরমেন্স থাকতে হয়। দেখা গেল যে আমি একটা খারাপ করছি, একটা শটে মাথা নষ্ট হয়ে যায় যে এখন আমার বাকি ভালো খেলতে হবে। তো ভালো খেলার চিন্তায় আরও আরেকটা ভুলে যায়, যে কারণে আর প্রেশারটা সামলাইতে পারি না। মেন্টালি প্রেশারটাই ইম্পর্টেন্ট আর কি। পারের চেয়ে 5 শট কম খেলে লিডার বোর্ডের 8-এ আছেন সজীব আলী। 2, 7, 9, 14 ও 16 নম্বর হলে বাড়ি করেছেন তিনি। সজীবও স্বপ্ন জিয়ে রেখেছেন স্বাগতিকদের। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানও হতাশ করেননি, খেলেছেন পারের চেয়ে 5 শট কম। তিনি আছেন লিডার বোর্ডের 10 নম্বরে। প্রথম রাউন্ডের খেলায় সন্তুষ্ট সিদ্দিকুর, শেষ পর্যন্ত বগি না করে ইতিবাচক খেলার প্রত্যয় তার কণ্ঠে। ইন্ডিভিজুয়াল গেম, এখন এটা আসলে কে কোনটার উপরে কাজ করছে এটা আসলে অনেকটাই ভ্যারি করে। আই রিয়েলি উইশ देम গুড লাক ফর নেক্সট 3 ডেজ। পারের চেয়ে 8 শট কম খেলে বোর্ডের শীর্ষে অস্ট্রেলিয়ান গলফার ম্যাভেরিক ক্লিফ। 6 শট কম খেলে তিনি আছেন 2017 সালের চ্যাম্পিয়ন জেনে ওয়াতানন্দ। দুইজনই মুগ্ধ বাংলাদেশের আয়োজনে। The golf course is great. It's a great layout. Last performance, so I'm pretty shit. এশিয়ান ট্যুর মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন 22টি দেশের 150 প্রতিযোগী। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোজায় দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান। সিটি ইকোনমিক জোন সহ 11 অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। অবশেষে হাতিরঝিল থেকে সরছে বিজিএমইএ। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরায় নিষেধাজ্ঞা। সন্ধ্যা 6টার আগে শেষ করতে হবে খোলা জায়গায় অনুষ্ঠান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযানে তথ্য দিতে রাজধানীর বহুতল ভবনগুলোর মালিকদের টালবাহানা। মিলছে নানা অসঙ্গতি, অধিকাংশেই নেই জরুরি বহির্গমন পথ। রাজধানীর গুলশানে মেয়াদ বাড়িয়ে ও লেবেল পাল্টে বিদেশি ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে চকলেট, আচার সহ নানা পণ্য। 3 প্রতিষ্ঠানকে 50 লাখ টাকা জরিমানা। এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরমে, ভাড়া বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। রমজান মাসে তীব্র সংকটের আশঙ্কা। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।